তো আজকের আমাদের টপিক হলো নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড বলতে কি বোঝায় এটা কিন্তু আমরা জানি কি, আচ্ছা না জানলে আমি বলতেছি আসলে নিউক্লিক অ্যাসিডটা কি। নিউক্লিক অ্যাসিড হলো আমরা বলতে পারি যে মোটামুটি ভাবে বড় এককের মধ্যে বলতে পারি এটা আমাদের ক্রোমোজোমের একটা একক। কিসের কার একক বলতো? ক্রোমোজোমের একক, এটা বলতে পারি আমরা। মেইনলি ক্রোমোজোম কি দ্বারা গঠিত হয়? হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড দিয়ে ক্রোমোজোম গঠিত হয় আর কি। এর মধ্যে কি কি থাকে বলতো? ডিএনএ, আরএনএ, ডিএনএ এবং আরএনএ, এইগুলো নিয়ে কি তৈরি করে? নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? দুই ধরনের। ডিএনএ কি বললাম, মানে এই নিউক্লিক অ্যাসিড দ্বারা আমাদের ক্রোমোজোম গঠিত হয়ে থাকে। তো এই নিউক্লিক অ্যাসিডটা দুই ধরনের, একটা হলো ডিএনএ আর একটা হলো আরএনএ। তো ডিএনএ কি আরএনএ কি এগুলো আমরা এখন বিস্তারিত জানবো, ঠিক আছে? এটা রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। কেন এই নামটাও ভিন্ন হলো? একটা হলো কি রাইবো আর একটা ডিঅক্সি রাইবো কেন বললাম, সেইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং তাদের গঠন সম্পর্কে জানবো। তার আগে আমরা এখন দেখে আসলে আসলে নিউক্লিক অ্যাসিডটা কি, বিস্তারিত একটু দেখি। কিভাবে গঠিত হয়, এর মধ্যে কি কি থাকে সবই একটু আমরা দেখি। আমরা বই পড়ার আগে আমরা এই চিত্রগুলো দেখবো একটু। বই পড়ার আগে চিত্রগুলো দেখবো, এদিকে আসো। তো এটা কি বললাম? নিউক্লিক অ্যাসিড। যেটা বললাম নিউক্লিক অ্যাসিড কি কি আছে বলো তো? মেনলি ডিএনএ প্লাস আরএনএ। কোথায় থাকে এগুলা? ক্রোমোজোমের মধ্যে থাকে। ক্রোমোজোম কই থাকে? নিউক্লিয়াসে থাকে, তাই না? ওকে। তো এখন দেখো নিউক্লিক অ্যাসিডকে আমরা ভাগ করছি আসলে নিউক্লিক অ্যাসিড কিভাবে গঠিত হয় তার ভিত্তি করে। তো দেখো এখানে নিউক্লিক অ্যাসিড বলতে কি কি বোঝায় বলো তো? ডিএনএ এগুলো আরএনএ, দুইটা এখানে, এগুলাই নিউক্লিক অ্যাসিড। তো এগুলো আসলে কি দ্বারা গঠিত হয়? কি দ্বারা গঠিত হয়? ইংলিশ বুঝতে পারো? বাংলা লিখবো সাথে? আচ্ছা, পড়ে দেই, ওখানে বই আছে, বাংলা আছে, ইংলিশ আছে। নিউক্লিক অ্যাসিড এর নাম কি? নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, বুঝছো? নিউক্লিক অ্যাসিড বাংলা নিউক্লিক অ্যাসিড। তো এই নিউক্লিক অ্যাসিড আসলে কি দ্বারা তৈরি হয়? আমাদের নিউক্লিওটাইড মনোমার দিয়ে। অসংখ্য অনেকগুলো, আমরা এগুলো বিস্তারিত জানবো। অনেকগুলো নিউক্লিওটাইড দ্বারা গঠিত হয়, ঠিক আছে? অনেকগুলো কি দ্বারা তৈরি হয় বলতো? নিউক্লিওটাইড দ্বারা। নিউক্লিওটাইড আবার কি হয় ওটা আমরা একটু পরে জানবো। তাই নিউক্লিক অ্যাসিড মেইনলি কি দ্বারা তৈরি হয় বলতো? নিউক্লিওটাইড দ্বারা। নিউক্লিওটাইড দ্বারা। এখন এই নিউক্লিওটাইড গুলা কিভাবে তৈরি হয় সেগুলো আমরা একটু জানবো, বুঝতে পারছো? তো এখন দেখি আমরা, মনে করো এটা বাত, তোমরা আপাতত এটা বাত রাখতে পারো। এটা সঙ্গে পরে জানতেছি যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে আসলে কি কি থাকে। নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি কি থাকে সেগুলো আমরা একটু দেখতেছি। মানে বিষয়টা হলো যে যদি মনে করো এটা একটা নিউক্লিওটাইড, এরকম অসংখ্য পাশাপাশি যুক্ত কি তৈরি করে? নিউক্লিক অ্যাসিড। সো এটা যে কথা এর উপাদান একই কথা, একটার উপাদান যা পুরোটার উপাদান হয় একই জিনিস, তাই না? তো যেহেতু সবগুলো একই, এই জন্য এটা তুমি বাদ দিতে পারো। ডাইরেক্ট বলতেছি আমরা নিউক্লিক অ্যাসিডের উপাদানগুলো কি কি, আসলে কি দ্বারা নিউক্লিক অ্যাসিডটা তৈরি হয়। যেমন আমাদের যদি একটা বাড়ি তৈরি করি, বাড়ি তৈরি করার জন্য কি লাগবে? বাড়ির ছাদ থাকবে, বেড়া থাকবে, দরজা থাকবে, জানলা থাকবে, থাকবে কি না? আরো অনেক কিছু থাকবে ভেতরে। আবার আমাদের যদি বসবাস করার জন্য খাট থাকবে, অনেক কিছু থাকবে। তো নিউক্লিক অ্যাসিড গঠন করার জন্য কি কি লাগে সেগুলো আমরা এখন একটু দেখি। তিনটা জিনিস লাগে নিউক্লিক অ্যাসিড গঠন করার জন্য। কয়টা জিনিস লাগে? তিনটা জিনিস লাগবে। একটা হলো নাইট্রোজেন বেস, মানে কি? নাইট্রোজেন গঠিত ক্ষারক। বাংলা লিখে দেই, নাইট্রোজেন গঠিত ক্ষারক। ক্ষারক মানে কি? মানে ক্ষারক বলতে ক্ষার বলা যাবে না আসলে। ক্ষারক আর মানে ক্ষারক বলতে পারো, ক্ষারক আর ক্ষার এক না। মানে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার না। যেটা পানিতে দ্রবীভূত হয় সেটা কি? ক্ষার। যেটা দ্রবীভূত হয় না সেটাকে ক্ষার, বা দ্রবীভূত হবে না, মানে দুইটাই হয় না হয়, দুইটা মিলে ক্ষারক। আর যেটা শুধু হবে তাকে বলি আমরা ক্ষার। মানে এক কথা হলো আমরা ওইরকমই ক্ষারই বুঝি আর কি। এটা কি বলতো? ক্ষারক এক ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষারক বা বেস বলতে পারো, ঠিক আছে? বলতে পারো, যেটাই বলো। তাহলে আমাদের কি লাগবে? একটা কি থাকবে? ক্ষারক বা ক্ষার থাকবে। কি থাকবে? ক্ষার থাকবে। ওকে। কিসের ক্ষার? নাইট্রোজেন গঠিত। অর্থাৎ এই ক্ষারের মধ্যে কি থাকবে? নাইট্রোজেন পরমাণু থাকবে। কি থাকবে? নাইট্রোজেন পরমাণু থাকবে। ওকে। তারপর একটা কি থাকবে বলো তো? সুগার। একদম আমাকে মুখস্থ দিতে হবে, আমি ধরবো, একদম নোট করবো এগুলা বাদ দেওয়া যাবে না, একদম বেসিক ক্লিয়ার করতে হবে, শিখতে হবে এটা। তাহলে একটা কি বলতো? সুগার। কি বলতো? সুগার। হ্যাঁ, সুগার মানে কি? চিনি না, মানে শর্করা আর কি, সুগার। তো হ্যাঁ, এই
শর্করাটা হলো কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। রাইবোস কি? হ্যাঁ, রাইবোস 5 কার্বন বিশিষ্ট সুগার, যেটা আমরা মানে দুই ধরনের হবে। 5 কার্বন বিশিষ্ট অর্থাৎ আমরা পেন্টোজ, এটা কি সুগার? পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার, পেন্টোজ রাইবোস সুগার। পেন্টোজ সুগার। ওকে, এটা হলো পেন্টোজ সুগার। তো পেন্টোজ সুগার মধ্যে অনেকগুলো আছে। তো এখানে যেটা আছে আমাদের কি বলতো? রাইবোস এবং ডিঅক্সিরাইবোস। পেন্টোজ সুগার এখানে কয়টা আছে বলতো? মানে এখানে সুগার হিসেবে যেটা আছে সেটা হলো পেন্টোজ সুগার। তো পেন্টোজ সুগারে কোনটা আছে? রাইবোস এবং ডিঅক্সিরাইবোস। এখন বলতে পারো যে রাইবোস কি আর ডিঅক্সিরাইবোস কি? এটা এখন যেহেতু আসলে আমরা একটা বিষয় দেখি, রাইবোস কি, ডিঅক্সি, আচ্ছা আমরা পুরোটা দেখি তারপর পুরোটা আমি বলে দিই কোনটা কি। তাহলে দুইটা সুগার থাকবে, একটা হলো রাইবোস সুগার, একটা হলো ডিঅক্সিরাইবোস। হ্যাঁ। তো এই যে রাইবোস সুগার এটা গঠন করে কি বলতো? আরএনএ। আর ডিঅক্সিরাইবোসটা কি করে? ডিএনএ। এর জন্য তখন নাম ছিল হলো রাইবোনিউক্লিক অ্যাসিড, একটা হলো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। কেন বলা হয় একটু পরে বলতেছি। আরেকটা কি থাকবে বলতো? ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, বা আমরা বলি ইনঅর্গানিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে কি বলি এখানে রাব কথা যদি প্রথমে বলি যে মেইনলি তিনটা জিনিস দ্বারা তৈরি। একটা হলো আমাদের ক্ষার লাগবে, নাইট্রোজেন গঠিত ক্ষারক, একটা হলো কি সুগার, ফসফরিক অ্যাসিড। আর একটা হলো ফসফরিক অ্যাসিড লাগবে। ঠিক আছে, ফসফরিক অ্যাসিড। অ্যাসিড লাগবে। ওকে, তাহলে সুগার, তাহলে আমরা আবারও যদি বলি নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার, আর একটা হলো ফসফরিক অ্যাসিড, তিনটা জিনিস লাগবে। এখন নাইট্রোজেন বেস যেটা আছে এটাকে আবার দুই ভাগ করি। কয় ভাগে বলতো? দুই ভাগে ভাগ করে নাইট্রোজেন বেসকে। একটা কি বলতো? পিউরিন বেস, একটা হলো পাইরিডিন বেস। আসলে এটা আমরা কিসের উপর ভিত্তি করে পিউরিন আর পাইরিমিডিন করলাম? হাইড্রোজেন চেইনের উপরে না, চেইনের কয়টা চেইন আছে মানে কয়টা রিং আছে, চেইন বলতে রিং এর উপর ভিত্তি করে। অর্থাৎ দেখতে বলতেছি আমরা এই যে রিং কাঠামো, আমরা চাকরির যোগ্য পড়ছি কিনা ছোট ক্লাসে বেনজিন পড়ছিলাম, বেনজিন বলয় পড়ছিলাম। তো ওরকম এটা বেনজিন বলয় না, এটা হলো ওরকম একটা বলয় তৈরি হবে। এরকম বলয় বা চক্রাকারে কয়টা বলয় আছে এখানে মনে করো যে যেগুলো পিউরিন, দেখো যার আমি এটা একটা জিনিস মনে রাখবো, এখানে পিউরিন কি নামটা ছোট না, এটা কি পাইরিমিডিন নামটা বড়। তো যে না যার নাম বড় তার আকার ছোট, এটা মনে রাখবো। এখানে যার নাম বড় তার আকার ছোট, লিখে রাখবে এই নোটের মধ্যে। ওকে, তাহলে দেখো যে পিউরিন বেস যেটা বললাম এটার মিলে কয়টা রিং আছে বলতো? দুইটা রিং আছে। আর পাইরিমিডিন যেগুলো এদের কয়টা করে রিং আছে বলতো? একটি রিং আছে, বুঝছো? একটি রিং আছে। যদি বললাম যার আকার নাম বড় তার আকার ছোট, তাহলে এটা পাইরিমিডিন মানে কি একটা রিং এ তৈরি হয়, এটা হলো দুইটা রিং এ তৈরি হয়। একটু আমি দেখাই দিই তোমাদেরকে এখানে, তাহলে বুঝতে পারবা। এখানে যদি একটু দেখাই, এখানে আসলে তুমি আগে এই টাইপগুলো দেখাই। তাহলে পিউরিন যেটা বললাম অর্থাৎ এখানে দুই রিং বিশিষ্ট, এগুলো কি আছে বলতো? অ্যাডেনিন আর গুয়ানিন। অ্যাডেনিনকে আমরা এ দ্বারা প্রকাশ করি আর গুয়ানিনকে জি দ্বারা প্রকাশ করি, বুঝতে পারছো? অ্যাডেনিন এবং গুয়ানিন। তাহলে এগুলো কি বেস বলতো? পিউরিন বেস। আর পাইরিমিডিনের মধ্যে কি আছে বলতো? তিনটা, সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। এখন দেখো তো এই যে পিউরিনটা দেখো, বললাম এটা দুইটা রিং থাকবে, অ্যাডেনিন এবং গুয়ানিন। দেখো এই যে অ্যাডেনিন এবং গুয়ানিন মধ্যে কয়টা দেখলো রিং বলতো? রিং কয়টা এখানে? এই যে দুইটা রিং তৈরি হয়, দুইটা রিং তৈরি হয় যেন কি বলি আমরা? দুই রিং বিশিষ্ট এটা পিউরিন। আর এটা হলো কি একটা করে রিং দিয়ে তৈরি হয় পাইরিমিডিন। কয়টা? তিনটা আছে। দেখো পাইরিমিডিন নাম বড়, যৌগ ছোট, নাম ছোট, যৌগ বড়, এটা মনে রাখবা। ঠিক আছে, বেশি ডিগ্রি যেতে হবে না। গঠনটা তোমাদের জন্য এই ক্লাসের জন্য ইম্পর্টেন্ট না, এগুলোর জন্য দরকার নাই। এই যে এইগুলার, বুঝছো? এইগুলার নাম গঠনগুলো শিখতে হবে না, তারপর আমি পরে দেখাই দেবো যদি সময় হয়। এখন আসলে লাগবে না আর কি, আমাদের না পড়লে হবে। এটা কোনো পরীক্ষা আসে নাই কখনো, আশা করি কখনো আসবে না। তো এটা হলো আমাদের এটা। এখন আমি একটু বলি এখানে যে এই যে আমরা বললাম যে ডিএনএ আরএনএ এগুলো তৈরি হয়। তো ডিএনএ এবং আরএনএ দুইটা আলাদা জিনিস না? আলাদা জিনিস কিনা একটু পর দেখতেছি। তো এখানে এগুলো বুঝতে পারছো? আসলে বিষয়গুলো টাইপগুলো ভাগ দিয়ে করলাম, বুঝতে পারছো? ওকে, বোঝো নাই, আরো অনেক কিছু বোঝার বাকি আছে। তো এই যে এখানে আরো একটা জিনিস আমি বলতেছি এখন, যেটা বলছিলাম পরে দেখাবো। এই যে সুগার যেটা বললাম, কি বলছিলাম? সুগার কয় ধরনের? একটা হলো রাইবোস, একটা ডিঅক্সিরাইবোস। তো রাইবোসটা কি বলতো? এই যে এখানে চিত্র আছে, সেটা হলো দেখো এই যে রাইবোস,
যেটা মিলে আর নিতে থাকে। তো এখানে দেখো রাইবোসের একটা কি 5 কার্বন বিশিষ্ট শর্করা, কয় কার্বন বিশিষ্ট? 5। তাহলে এইভাবে লিখবো আমরা, এখানে যদি দেই আমরা, তো এখানে দেখো এখানে একটা কার্বন থাকবে, ঠিক আছে, এখানে একটা কার্বন থাকবে, এইভাবে অঙ্ক করবো, এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা অক্সিজেন থাকবে, আর এর সাথে আর একটা কি থাকবে? কার্বন থাকবে, CH2OH। কার্বন কয়টা হলো বলো তো? 5টা। 1 2 3 4, এই দেখেন একটা, কয়টা কার্বন? 5টা। হ্যাঁ, 5 কার্বন বিশিষ্ট গঠন এভাবে লিখতে হবে। এটাকে কি বলি আমরা? রাইবোস। তো এখানে তোমাকে এখন ইগুলো দিতে হবে, হাতগুলো পূর্ণ করে দিতে হবে। একটা যে মনে রাখবা, এখানে হলো হাইড্রোক্সিল মূলক, এটা কি বলি? হাইড্রোক্সিল মূলক, এটা হলো হাইড্রোজেন। এইগুলা গঠনগুলো কিন্তু আমরা জানবো ডিটেইলসে কোন অধ্যায়ে? কি জান? কোষ রসায়নে। কোশ্চেন। এটা শুধু এমনিতে আমাদের এই যে ডিএনএ এর স্ট্রাকচার লেখার সময় আমাদের এটা লাগবে, জন্য একটু শিখাচ্ছি, বিস্তারিত শিখবো আমরা ওই অধ্যায়ে গিয়ে। তাহলে এখানে কি হবে দেখো, আমরা লিখে দেই, তাহলে এটা নিচে থাকবে হাইড্রোক্সিল মূলক, এখানে হাইড্রোজেন, এটা হলো হাইড্রোক্সিল, এটা হলো হাইড্রোজেন। তাহলে এটা তো আমরা লিখলাম, এখানে এখানে কি হবে? হাইড্রোজেন, একটু উপর দিকে আছে এটা, এটা হলো কার্বন। এগুলো কি বলো তো? এইগুলো হলো, এটা হলো কার্বন, মাঝে দিনে না, এটা কিন্তু কার্বনের সাইডে চলে গেছে, যাই হোক বুঝে নিবা। তাহলে গঠনটা বুঝতে পারছো? বুঝো নাই? একটা জিনিস মনে রাখবা, খেয়াল রাখবা, এই যে প্রথম এটাকে বলি আমরা 1 নাম্বার কার্বন, যেটা এই পাশ থেকে শুরু করলাম, এটা কয় নাম্বার? নাম্বারিং করবে, 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার কার্বন, এটা হলো 5 নাম্বার কার্বন। বুঝতে পারছো? এটা হলো 5 নাম্বার কার্বন। এখন দেখো 1 নাম্বার কার্বনের ক্ষেত্রে হাইড্রোক্সিল মূলকটা থাকবে উপরের দিকে। কোন দিকে থাকবে? উপরের দিকে। কোন দিকে থাকবে? আর হাইড্রোজেন থাকবে নিচের দিকে। বাকি সবগুলা উল্টা, উপরে থাকবে হাইড্রোজেন, নিচে থাকবে হাইড্রোক্সিল মূলক। কিসের জন্য এটা থাকে? কাঠামো তৈরি করার জন্য, পরে বুঝতে পারবা। কিন্তু এইটার তো আবার কোনটা? হাইড্রোজেন নিচে, কোনটা? এই 4 নম্বরটা নিচে হাইড্রোজেন তো নিচেই থাকে। প্রথমটা শুধু হ্যাঁ। উপরে থাকবে, বাকি সব না না, এটা উপরে থাকে, এটা তো আসলে ওইভাবে মানে কাঠামো দেখা হয় নাই, এই শুধু মনে রাখবা এটা এরকম থাকবে, এটা এখানে থাকবে। আমি এই তিনটে, এটা তো বুঝতে পারবা যে এটা যে পুরোটা দেওয়া মানে আলাদা দেওয়া লাগতেছে, বুঝছো? হাইড্রোজেন মূলকটা এখানে, এর সাথে কোনো বন্ড নাই, আলাদা স্ট্রাকচার, বুঝছো? তো এখানে আমরা যেটা দিছি, এটা এটার সাথে সম্পর্ক, এটা অক্সিজেন হয়েছে, এটার সাথে আমার বাদ, আমাদের সম্পর্ক শুধু এখানে মনে রাখতে হবে, যেটা বললাম এই তিনটা আমাদের উল্টা পুল্টা হবে। কয়টা? 3টা। এটা তো বুঝলে যে এখানে একটা কার্বন সাথে অক্সিজেন দিতে হবে, এখানে একটা, তাহলে থাকে আর কয়টা? আর হাতে এখানে একটা হাইড্রোজেন, পাশে একটা, এখানে কি দিলাম? এখানে তো আর হাইড্রোক্সিল মূলক নাই, আছে কি? না। সো এটা তো আর কোনো ঝামেলা হবে না, হবে কি? তো আমরা দেখলাম, হাইড্রোজেনটা যে কোনো ভাষায় হ্যাঁ, দেওয়া যাবে। তুমি হাইড্রোজেন দেখেন দিলা যে এবার থাকবে দেখার জন্য, সুন্দর জন্য, নিচে থাকবে সবগুলো, কিন্তু এখানে তো আর অক্সিজেন হাইড্রোক্সিল মূলক নাই, দিলাম না। এই যে এই কার্বন আছে হাইড্রোক্সিল মূলক, এখানে আমরা আলাদা, এখানে তো আর কাঠামো না, এটা তো আমাদের মানে চক্র গঠন করার জন্য ব্যবহৃত হয় নাই, বুঝতে পারছো? চক্র তাহলে এগুলো গঠন করছে। তাহলে কি আমরা গঠন করলো? শুরু করবা এখান থেকে একটা কার্বন, তারপরে একটা এই পাশে, এই পাশে এটা দিলা, এটা দিলা, এই পাশে দিলা, এই পাশে অক্সিজেন দিলা, শেষ। তারপরে কি দেবা? এই যে এটা একটা হাইড্রোক্সিল মূলক দিয়ে দিলাম, ঠিক আছে? যদি এমনি নাও দাও, যদি তোমরা যদি কি করো, সবসময় তো আর এভাবে কাঠামো করা যায় না, তোমরা যদি খালি এমনি পরীক্ষার মধ্যে কি করবা, এটা কি বলতো, এটাও কি হয়েছে বলতো? যেও হয় এটাও রাইবোস। স্কেলেটন স্ট্রাকচার। এটাও কি বলতো? রাইবোস। এটাও রাইবোস। CH2COOH। এটাও রাইবোস। এটা বললেও বুঝবে হলো তুমি রাইবোস অঙ্কন করছো, বুঝছো? ওকে, এখন দেখো, তাহলে বুঝতে পারছো এটা, এটা হলো তাহলে রাইবোস, রাইবোসের গঠন। তাহলে হলো ডিঅক্সি রাইবোসটা কোনটা? ডিঅক্সি মানে কি বলতো? অক্সিজেন নাই, ডিঅক্সি মানে কি? অক্সিজেন নাই। তাহলে এই যে অক্সিজেন কই থাকবে না, এই যে মনে করো 2 নম্বর কার্বনে, কয় নম্বর কার্বনে এই অক্সিজেন থাকবে না। এখন বুঝতে পারছো? বাকি সব ঠিক আছে, শুধু 2 নম্বর কার্বনে অক্সিজেনটা থাকবে না, এটা হবে ডিঅক্সি রাইবোস। তাহলে কয় না, আর একটা হাত যে ফাঁকা হয় না, ঠিক না ফাঁকা হয় না। দেখো তাহলে এটা কি মনে করবা, মানে হাইড্রোক্সিল মূলকেরও যোজনী 1, হাইড্রোজেনেরও 1 হাত। তাহলে মনে করো, তাহলে কি বুঝলা এখানে? দুইটার মধ্যে পার্থক্য নাই। কি কি জানতে হবে এখানে? তাহলে আমাদের যেটা দেখলাম, এটা 5 কার্বন বিশিষ্ট একটা সুগার, তাই না? পেন্টোজ বলে থাকি। তো কোন পেন্টোজ নাম কি? রাইবোস। তো রাইবোসটা মিলে কার মধ্যে থাকে? আরএন এর মধ্যে।
রাইবোসটা থাকে আরএনএ এর মধ্যে। আরেকটা আছে কি বলতো ডিএনএ, তাহলে ওর মধ্যে কি থাকবে ডিঅক্সিরাইবোস। ডিঅক্সিরাইবোস বলতে কি বোঝায়, তার 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকবে না, চলে যাবে, বুঝতে পারছো? 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই, মনে থাকবে? ওকে, এটা বুঝলা। এখন আরো একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথম কার্বন যেটা আছে ওটা হাইড্রোক্সিল মূলকটা উপরে থাকবে, বাহিগুলা কই থাকবে? নিচে। নিচে থাকবে, বাহিগুলা নিচে। আর এটা যেহেতু হাইড্রোক্সিল মূলক নাই তখন তার ওটা কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? বুঝতে পারছো? কিন্তু এটার ক্ষেত্রে এই কাঠামোটা মনে রাখতে হবে। এখানে আরো দুইটা বিশেষায়িত আমাদের কার্বন আছে। একটা হলো কয় নাম্বার কার্বন, একটা হলো 3 নাম্বার কার্বন, আর একটা হলো কয় নাম্বার? 5 নাম্বার কার্বন। এটা আমরা একটু পরে জানবো। এরা বিশেষায়িত কার্বন, কেননা এর সাথে কি ফসফরিক অ্যাসিড যোগ হয়। কি যুক্ত হবে? ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, ফসফরিক অ্যাসিড যোগ হবে, H3PO4। এটা হলো ফসফরিক, এটা আমাদের যুক্ত হবে, এর সাথে একটা যুক্ত হবে, এর সাথে একটা যুক্ত হবে। যেহেতু আমাদের কি হয় বলতো, অনেকগুলো এরকম ভাবে পরস্পর শিকল তৈরি করবে, ফলে উপরটা তৈরি হবে এদিকে, নিচেটা তৈরি হবে এদিকে, একটা আমাদের তৈরি হবে। এটা আমরা আরো বিস্তারিত জানবো, এটা আমি বলতেছি না, এমনিতে বললাম শুধু। তাহলে তোমাদের এখন যেটা বললাম জানতে, সেটা কি বলতো, এই যে গঠনটা, ঠিক আছে, রাইবোস এবং ডিঅক্সিরাইবোসের গঠনটা, বুঝতে পারছো? তা এর মধ্যে দেখো কিছু কি না বোঝা আছে এখন? তোমার এই ডিভিশনটা বুঝতে করতে হবে, কি কি নিয়ে গঠিত সেটা জানতে হবে, এবং কোনটা কি, এই যে আমার দুই রিং বিশিষ্ট হলো পিউরিন, 3 রিং বিশিষ্ট হলো পাইরিমিডিন। এখন দেখো এক রিং বিশিষ্ট। হ্যাঁ, 1 রিং বিশিষ্ট, এটা হলো 2। তো এখন দেখো যে এই যে ডিএনএ আরএনএ, মেইনলি দেখো নিউক্লিক অ্যাসিড দ্বারা কি তৈরি হয়, মানে নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ, অর্থাৎ এইগুলো যে উপাদান বললাম, 3টা উপাদান বললাম, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, সুগার বললাম, এইগুলো দ্বারা কি তৈরি করে? ডিএনএ আরএনএ তৈরি করে। আর এই দুইটাকে একত্রে আমরা কি বলি? নিউক্লিক অ্যাসিড বলি। একত্রে না, দুইটাকেই বলি, ইন্ডিভিজুয়ালি বলতে পারো, এক জায়গায় বলতে পারি যে এরা নিউক্লিক অ্যাসিড, এভাবে বলে থাকে। তো এই উপাদানগুলো কিন্তু ডিএনএ এবং আরএনএর মধ্যে কি সেম উপাদান কিন্তু দুটোতেই থাকে না। তো এখন কি থাকে বলতো, এই যে ডিএনএ যদি বলি, আমরা আরএনএ দিয়ে শুরু করি, যেহেতু আমাদের রাইবোস থাকবে। আরএনএ কি তৈরি হবে, এই যে আমাদের যেটা বললাম সুগার, যেটা দুটো ছিল, একটা হলো রাইবোস, একটা ডিঅক্সিরাইবোস। এর মধ্যে যেটা রাইবোসটা দিয়ে কি তৈরি হবে বলতো, আরএনএ থাকবে, 3টাই তো থাকতে হবে। তাহলে এখানে রাইবোস থাকবে, সুগার হিসেবে রাইবোস থাকবে, সুগার ইজ দ্বারা প্রকাশ করবো, এবং হলো এখানে যে ফসফরিক অ্যাসিড পি দ্বারা প্রকাশ করবো। তাহলে সুগার থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে, আর একটা কি থাকবে? নাইট্রোজেন বেস থাকবে। এখন নাইট্রোজেন বেস দেখলাম আমরা 2 ধরনের, কয় ধরনের? একটা পিউরিন, একটা হলো পাইরিমিডিন। এখন কথা হলো পিউরিন এবং পাইরিমিডিন দুইটার সমন্বয়ের মধ্যে কি তৈরি হয়? আমাদের নিউক্লিক অ্যাসিড তৈরি করতে সহায়তা করে, ডিএনএ আরএনএ তৈরি করে, 2টা থাকবে। তো এর মধ্যে কি কি থাকতে পারে? মেইনলি আমরা যখন নাইট্রোজেন বেসগুলো কি করে, পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করার মাধ্যমে একটা আমাদের ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে আর কি, ওটা আমরা পরে জানবো। তো মেইনলি এর মধ্যে কি কি নাইট্রোজেন বেস থাকে? নাইট্রোজেন তো খারাপ থাকবে, আমরা জানি পিউরিন পাইরিমিডিন জুড়ে থাকবে, তবে কোনটা? পিউরিনের ক্ষেত্রে অর্থাৎ 2 রিং বিশিষ্ট যেগুলো আছে এর মধ্যে কি কি থাকবে? হ্যাঁ, অ্যাডেনিন এবং গুয়ানিন। হ্যাঁ, তার মানে এখানে ছিল কয়টা বলো তো? 2টাই ছিল, 2টাই আছে, এর 2টাই থাকবে, বুঝছো? মানে ডিএনএ তেও 2টা থাকবে, আরএনএ তেও 2টা থাকবে। বাট দেখো এই যেখানে কয়টা বলো তো? 3টা। কিন্তু এখান থেকে কয়টা থাকবে? 2টা থাকবে। তো জেনারেলি মনে করো যে এখানে কি থাকবে, এটা উল্টো হয়ে গেল, যাই হোক। তো এখানে কি থাকবে, যেটা আরএনএ, তোমার এর মধ্যে কি থাকবে বলো তো? সাইটিডিন, সাইটোসিন, আর কি থাকবে? সাইটোসিন আর ইউরাসিল থাকবে, সাইটোসিন এবং ইউরাসিল। আর যদি ডিএনএ ক্ষেত্রে কি বলি, এখানে দেখো রাইবোজের পরিবর্তে কি হবে? ডিঅক্সিরাইবোজ, অর্থাৎ যেটার মধ্যে দেখলাম রাইবোজের মধ্যে অক্সিজেন থাকে না সেটা থাকবে, ঠিক আছে? অর্থাৎ এই সুগারটা থাকবে। আর কি ফসফরিক অ্যাসিড থাকবে, নাইট্রোজেন বেস থাকবে। নাইট্রোজেন বেসের মধ্যে কি থাকবে? পিউরিন পাইরিমিডিন 2 থাকবে। পিউরিন তো যে 2টা আছে ওই 2টা থাকবে। আর এর মধ্যে কি থাকবে? এই যে প্রথম 2টা থাকবে, সাইটোসিন এবং থায়ামিন। সাইটোসিন এবং থায়ামিন। তাহলে কি থাকবে না? ইউরাসিল থাকবে না। ইউরাসিল কোথায় থাকবে? আরএনএ থাকবে। কার পরিবর্তে থাকবে? থায়ামিন। অর্থাৎ এখানে যে থায়ামিনটা ছিল এটা এখানে কি হবে? ইউরাসিল হবে, বুঝতে পারছো? প্রশ্ন তাহলে বিভিন্ন ভাবে হতে পারে। এখানে নৈবিত্তিক যেটা হতে পারে, সিনসুল তো হবে, যে ডিভিশনগুলো বলতে পারো কি কি থাকবে, কি দ্বারা গঠিত, এটা তোমার ডিভিশনটা চাইতে পারে, ঠিক আছে? তো এখানে কি কি ধরনের এমসিকিউ ধরনের কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে, সেটা হলো যে ডিএনএ গঠনে কোন কোন নাইট্রোজেন বেস ব্যবহৃত হয়, বা নিচের কোন নাইট্রোজেন বেসটি ডিএনএতে নাই এরকম, বা আছে এরকম বলতে পারে। যেহেতু এখানে 2টা আছে, মানে দিল যে এই 2টা দিল, দেওয়ার পরে একটা দিল, দিয়ে বলো কোনটা ডি নয়, এরকম ভাবে দিতে পারে, ফলে একটা। তো এরকম বিভিন্ন ভাবে দেওয়া থাকতে পারে।
আর বলতে পারো নিচের কোনটি কি বলো তো, সহজ কোশ্চেন, নিচের কোনটি পাইরিমিডিন নয়? এখানে 3টা দেওয়া আছে, আরেকটা যেখানে 3টা অপশন দেওয়া আছে, আর একটা অপশন এখানে যোগ করে দিল, তাহলে এটা অ্যান্সার হবে। এরকম ভাবে বিভিন্ন ধরনের কি হতে পারে আমাদের এমসিকিউ হতে পারে। যেমন এখানে এটা বললাম যে ডিঅক্সিরাইবোসের কয় নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না? 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না। এই যে এরকম ধরনের কোশ্চেন হতে পারে। বুঝতে পারছো এখানে কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নাই। এখন একটা কথা বলি, যেটা আমাদের একটা কোশ্চেন আসে এখান থেকে, কি আসে বলো তো? কোশ্চেন ভালো একটা আমাদের মানে আমাদের খ নাম্বারের জন্য কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? ডিএনএ কে মানে নিউক্লিক অ্যাসিডকে কি বলা হয় বলতো? ডিএনএ আরএনএ কে মাস্টার মলিকুল বলা হয়। কি বলা হয় বলতো? মাস্টার মলিকুল। এটা আসতে পারে মাস্টার মলিকুল, মাস্টার মলিকিউল। এই প্রশ্নটা আসে। ডিএনএ কে মানে নিউক্লিক অ্যাসিডকে কেন মাস্টার, ডিএনএ কে কেন মাস্টার মলিকুল বলা হয়ে থাকে? ডিএনএ না নিউক্লিক অ্যাসিড? ওটাই, নিউক্লিক অ্যাসিড কেন মাস্টার মলিকুল বলা হয়ে থাকে? কেন বলা হয়ে থাকে এটা বলতে পারবো যে 2টা কাজ মিলিয়ে রাখি, বংশগতির ধারক এবং ভাগ হিসাবে কাজ করে থাকে, বংশগত বৈশিষ্ট্য স্থানান্তর করে থাকে। পাশাপাশি কি এরা পুরা কোষেকেই নিয়ন্ত্রণ করে, কোষের যাবতীয় কাজকে কি করে থাকে? নিয়ন্ত্রণ করে থাকে, যার কারণে কি বলা হয়? মাস্টার মলিকুল বলা হয়। কিন্তু কথা হলো এটা তো আমি পরে বলতে পারতাম, এখানে কেন বললাম? কেন বললাম? কথা হলো দেখো খ নাম্বার আসবে বা গ নাম্বারও দিতে পারে। সেক্ষেত্রে দেখো এই যে 2টা লাইন হয়ে যাচ্ছে, আর কোনো কথা আসতেছে বলো তো? তাহলে 2 মার্কে কিন্তু এই 2 লাইনে কিন্তু আমাদের ফুল মার্কস দেবে না। তাহলে কি করব? সেক্ষেত্রে যখন বলবো নিউক্লিক অ্যাসিডকে কেন মাস্টার মলিকুল বলা হয়, তখন এখানে বলবো যে নিউক্লিক অ্যাসিডকে মাস্টার মলিকুল বলা হয়। এটা বলার আগে বলবা নিউক্লিক অ্যাসিড কি কি আর হ্যাঁ, কি কি আছে এর মধ্যে কি কি আছে বললাম। হ্যাঁ, এই যে কি কি আছে বললাম। তোমরা চাইলে এই শখটাও লিখে দিতে পারো, মার্ক দিবে। মানে গ নাম্বার হ্যাঁ, গ নাম্বার। আর খ নাম্বার ক্ষেত্রে শুধু পার্টগুলো লিখে দিয়ে কিছু কয়েকটা পার্ট দিলে কি কি দ্বারা গঠিত বললাম, নাইট্রোজেন বেস এগুলো বললাম, সুগার এবং ফসফরিক অ্যাসিড দ্বারা গঠিত। দেন তারপরে ওইগুলো বললাম যে এটা এই কাজ করে থাকে, আর এই কাজগুলো করার কারণে এদেরকে মাস্টার মলিকুল বলা হয়। এইগুলো মিলে ডিএনএ আরএনএ তৈরি করে, এগুলো এইভাবে বলবা। বলার পরে লিখে দিবা মার্ক একদম ফুল। 2 থাকলে 2, 3 থাকলে 3, যেটা থাকবে মার্ক ফুল পেয়ে যাবা। বুঝছো? এই জন্য বললাম এটা কিন্তু খ নাম্বারের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক। বুঝতে পারছো? এখন আমরা একটু বইয়ে যাই, বইয়ের দিকে একটু খেয়াল করি, বই কি বলছে। দেখো নিউক্লিক অ্যাসিড কি অ্যাসিড বলো তো? নিউক্লিক অ্যাসিড। তো এখানে কি বলছে, কোন বিজ্ঞানী বলো তো? বিজ্ঞানীর নামটা আমি একটু যাই, দেখো সুইস বিজ্ঞানী আবিষ্কার করছে, হ্যাঁ মিস্টার আবিষ্কার করছে কি ক্ষত স্থানের, ক্ষত স্থানের পুজের শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থেকে একটি নতুন রাসায়নিক পদার্থ পৃথক করেন এবং নামকরণ করেন নিউক্লিন। কি বলতো? নিউক্লিন। কোথা থেকে আবিষ্কার করছিল এটা মনে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, যে ক্ষত স্থানের পুজের ক্ষত স্থানের পুজের শ্বেত রক্তকণিকার। বুঝতে পারছো? আমরা জানি পুজের মধ্যে কি থাকে? শ্বেত রক্তকণিকা থাকে। কারণ শ্বেত রক্তকণিকা কি করে? রোগ প্রতিরোধে সহায়তা করে। এটা এখানে ম্যাক্রোফেজ ঘটায়, যার কারণে পুজের সৃষ্টি হয়। তো ওটা ডেথ আমরা বলতে পারি শ্বেত রক্তকণিকা থাকে ওর মধ্যে। তো ওই শ্বেত রক্তকণিকা থেকে আমরা জানি যে রক্তকণিকার মধ্যে মেনলি নিউক্লিয়াস থাকে। কোথায়? শ্বেত রক্তকণিকা থাকে, আবার ইও বলি কোনো জায়গায় থাকে, ওটা মেনলি শ্বেত রক্তকণিকায় কি থাকে বলি আমরা? নিউক্লিয়াস থাকে। তো হ্যাঁ, আরবিসিতে থাকে না। তাহলে দেখো এই যে এই জন্যে তাহলে ওটাকে মোটামুটি কোষ বলতে পারো, কোষ বলা যায় না একটা কোষ। যাই হোক, তাহলে তার মধ্যে কি বলা হয় বলো তো? তার মধ্যে এই যে পুজের মধ্যে তিনি এটা খেয়াল করেন সর্বপ্রথম নিউক্লিয়াসটা, যেহেতু ওখানে নিউক্লিয়াস পাওয়া যায়। এটার নাম দেয় কি বলতো? নিউক্লিন। নিউক্লিয়াস থেকে মানে নিউক্লিয়াস থেকে মেনলি একটা উপাদান পায় ভেতরে, এটার নাম দেয় নিউক্লিন। ওকে, নিউক্লিন। পরবর্তী দেখো এই যে অল্টম্যান নিউক্লিনে অ্যাসিডের ধর্ম দেখতে পান। কিসে বলতো? অ্যাসিডের ধর্ম দেখতে পান, এবং তিনি এর নাম দেন কি বলতো? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড নাম দেন কে? অল্টম্যান। এটা একটু জানতে পারো, অতটা ইম্পর্টেন্ট না। এটা কি ওই অল্টম্যান মানে মাইটোকন্ড্রিয়ার? না না, দেখো হতে পারে ওটা কার্বনটা ওটা না। দেখো এখানে দেখো নিউক্লিক অ্যাসিডের 2 ধরনের নাইট্রোজেন বেস থাকে। কয় ধরনের? 2। যেটা বললাম নাইট্রোজেন বেস, একটা পিউরিন এবং একটা পাইরিমিডিন, এগুলো বললাম না? ওকে। এবং কি থাকবে? সুগার এবং ফসফরিক অ্যাসিড, এগুলো জানো। কত সালে এগুলো সালটা একটু দেখবা, দরকার নাই, একটু পরে রাখবা শুধু এমনিতে।
এই যে এটা নিউক্লিক অ্যাসিড ডিএনএ, দেখো নিউক্লিক অ্যাসিডে কি থাকে বলো তো? ল্যাবাইন কি করছে এটা দেখো 1921 সালে ডিএনএ এবং আরএনএ নামে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন। যে নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? দুই ধরনের, এটা আবিষ্কার করছেন। এখন দেখো এই নিউক্লিক অ্যাসিড কি দ্বারা তাহলে গঠিত বলো তো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস। আচ্ছা আমরা যে গঠনটা দেখছিলাম ওখানে দেখো এমনিতে সুগার আছে মানে কি সেখানে কার্বন থাকবে, আমরা জানি সুগারের মধ্যে কি থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। ওই পাশে আবার ফসফরিক অ্যাসিড আছে, মানে কি আছে? পি আছে, ফসফরাস আছে, আর নাইট্রোজেন আছে ওখানে, ঠিক আছে? নাইট্রোজেন বেস মানে নাইট্রোজেন আছে ওখানে। তার মানে এই মৌলগুলো দ্বারা গঠিত। তাহলে এগুলো মুছে করতে হবে মৌলগুলা, ওইগুলা থেকে বুঝতে পারতেছে এই মৌলগুলো আছে। ওকে, কত পার্সেন্ট আছে এটা দরকার নাই, ঠিক আছে? পরে দেখো এই যে একটা বলছে এখানে হেডলাইন করে দেওয়া আছে, দেখো আরএনএ এর মধ্যে শতকরা কি? আমরা দুই ধরনের না নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ, ঠিক আছে? ডিএনএ প্রধানত কোথায় থাকে বলো তো? নিউক্লিয়াসে থাকে, ক্রোমাটিন তন্ত্রের মধ্যে থাকে। আর দেখো আরএনএ 90% পাওয়া যায় কোথায়? সাইটোপ্লাজমে, একটু আগে যেটা বলছিলাম আমি। আর 10% পাওয়া যায় কোথায়? নিউক্লিওলাসে পাওয়া যায়। নিউক্লিওলাসে মানে নিউক্লিয়াসের মধ্যে ওই যে মাঝের যে গোলটি পাওয়া যায় ঘনীভূত, ওটার মধ্যেই থাকে। মিলিয়ে কাজ কি বলতো? আমরা জানি না এখানে কি তৈরি হয় বলতো? এমআরএনএ তৈরি হয়, আরএনএ তৈরি হয়। ওকে, তাহলে একটু এগুলো দেখবা, আর এখানে একটু পড়তে পারো, এগুলা একটু রিডিং দিতে পারো। দেখো অনেকগুলো আমরা বলছি কি নিউক্লিক অ্যাসিডগুলো আসলে মেনলি কি দ্বারা তৈরি আমরা একটু বলি না, এগুলো যাই হোক, এগুলো তোমাদেরকে এখনো বলা হয় নাই যে নিউক্লিক অ্যাসিড। আচ্ছা আমি তাহলে আগে ওগুলা অতিরিক্ত কিছু পড়াবো, এইগুলোই পড়ে। দেখো তাহলে নিউক্লিক অ্যাসিড আসলাম, এখন কি বলতো? নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আসলাম। তো নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? দুই ধরনের, ডিএনএ আবার আরএনএ। আচ্ছা তাহলে দেখো নিউক্লিক অ্যাসিডকে নিউক্লিয়াস এনজাইম, নিউক্লিয়াসকে ভাঙে যে এনজাইম, ওই এনজাইম বা মৃদু ক্ষার দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় কি বলতো? নিউক্লিওটাইড। যেটা একটু আগে বলছিলাম আমরা ওখানে, যে অসংখ্য নিউক্লিওটাইড মিলে কি তৈরি হয়? নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ আমরা জানি নিউক্লিক অ্যাসিড ইজ দ্য পলিমার অফ নিউক্লিওটাইড। অর্থাৎ অসংখ্য নিউক্লিওটাইড পাশাপাশি যুক্ত হওয়ার মাধ্যমে কি তৈরি করবে? নিউক্লিক অ্যাসিড তৈরি করবে। বুঝতে পারছো? এখন এই নিউক্লিওটাইড যেটা কি বলতো? তাহলে তা কি বলতে পারে? নিউক্লিওটাইডগুলোর পলিমার সৃষ্টির মাধ্যমে যে অ্যাসিডের তৈরি হয় তাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। এভাবে যদি বলে এভাবে আনসার দিতে পারো চাইলে। ওকে, আবার দেখো তোমরা যদি বিষয়গুলো কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার থাকে তাহলে তোমরা যে কোনোভাবে সংজ্ঞা দিতে পারো, মুখস্থ করতে হবে না কিন্তু। বুঝছো? ওকে, দেখো নিউক্লিওটাইডকে মৃদু অ্যাসিড দ্বারা, আবার কি দ্বারা বলতো? মৃদু অ্যাসিড দ্বারা যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, এটা আবার কি পাবো বলতো? নাইট্রোজেন ক্ষারক এবং পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড পাবো। তাহলে নিউক্লিওটাইডকে যদি আমরা আবার আর্দ্র বিশ্লেষণ করি, ভাঙ্গি, তখন কি পাবো? এই তিনটা জিনিস, নাইট্রোজেন ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড পাবো। বুঝতে পারছো? তাহলে তা এভাবে বলা যায় নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন গঠিত ক্ষারক। কি বলতো? নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড, যা জীবের বংশগতির ধারা সহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে বললাম এটা, যে জীবের বংশগতির ধারা সহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে, এর কারণে কি বলা হয়? মাস্টার মলিকিউল বলা হয় তাকে। দেখো ডিএনএ এক প্রকার নিউক্লিক অ্যাসিড আমরা জানি, এবং এই জিনিসটা মনে রাখবো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু কোনটা? রাসায়নিক অণু, অঙ্গাণু বলে নাই। কোষের সব থেকে বড় রাসায়নিক অণু বললে কোনটা হবে? ডিএনএ হবে। এটা মনে রাখবা, কোষের সব থেকে বড় রাসায়নিক অণু হলো ডিএনএ। ওকে, তাহলে দেখো নিউক্লিক অ্যাসিড বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে বলে এদের মাস্টার মলিকিউল বলা হয়ে থাকে। তাহলে এটা বললাম, আবার বলি যে এখানে যদি আসে খ নাম্বারে আসে, তাহলে আমরা বলবো নিউক্লিক অ্যাসিড কি কি দ্বারা তৈরি, এটা বলার পরে দেন তার কাজটা বলার পরে বলবো এই কারণে একে মাস্টার মলিকিউল বলা হয়। ওকে, বুঝতে পারছো? দেখো যেগুলো আসলে পড়ে আসলাম, এখন আমরা বই একটু দেখি, চোখ বুলাই। বুঝছো? কারণ যেহেতু আমাদের সম্পর্ক কার সাথে করতে হবে? বইয়ের সাথে। অর্থাৎ বই আমি তোমাদেরকে ভালো বুঝাই দেবো, কিন্তু তোমরা নোট তৈরি করবে কিভাবে? ইম্পর্টেন্ট টপিকগুলো বেছে বেছে আমি তোমাদেরকে যেগুলো বলবো যে এগুলো দরকার, ওগুলো তোমরা একটু সুন্দর করে সাজিয়ে বই সাজিয়ে নিয়ে নোট তৈরি করে নিয়ে আসবে। দেখো নিউক্লিক অ্যাসিডের উপাদানগুলো কি কি? এই যে পেন্টোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড। দেখো একটা কথা এতবার করে বলতেছি, মানে 10 বার করে বলা পার হয়ে যাচ্ছে। আশা করি ক্লাসের মধ্যে কি হয়ে যাবে? মুখস্থ হয়ে যাওয়ার কথা। কি কি বলতো এখানে? পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট একটা সুগার। 5 কার্বন থাকলে যদি 6 কার্বন থাকে তাহলে বলি আমরা পেন্টোজ, 6টা থাকলে হেক্সোজ। ঠিক আছে, এরকম বলি আমরা। হ্যাঁ, ওগুলো হেপ্টোজ, এগুলো বলি।
তারপর কি থাকে, পেন্টোজ সুগার থাকবে, আরেকটাই থাকবে নাইট্রোজেন গঠিত ক্ষারক। কি গঠিত ক্ষারক থাকবে? নাইট্রোজেন গঠিত ক্ষারক। আর এটা কি থাকবে বলো তো? ফসফরিক অ্যাসিড। ওকে, এখন দেখো পেন্টোজ সুগার সম্পর্কে কি বলছে, যেটা বলছে এই যে 5 কার্বন বিশিষ্ট হয়ে থাকে এখানে চিনি। আরএনএ তে কি থাকবে? মেইনলি রাইবোজ সুগার থাকবে। ডিএনএ তে কি থাকবে? ডিঅক্সি রাইবোজ সুগার। এগুলো তোমাদেরকে আমি বলছি, ঠিক আছে? বলছি, এদিকেও দেখতে পারো, তোমাদের বইও দেখতে পারো। দেখো তাহলে মেনলি আমরা কি বলতো, এই যে পেন্টোজ সুগারটা ফসফরিক অ্যাসিডের সাথে একটা এস্টার গঠনে সক্ষম। কি করে বলতো, মানে একটা দুইজনে যুক্ত হয়ে একটা কাঠামো গঠন করে, বুঝছো? এটাকে বলছি কি করে পেন্টোজ সুগারটা ফসফরিক অ্যাসিডের সাথে যুক্ত হয় একটা কাঠামো গঠন গড়ে আর কি, ঠিক আছে? ওকে, করতে পারে। আমরা একটু পরে দেখবো। তোমাদেরকে একটু আগে বললাম না আমি যে এই যে আমরা যে রাইবোস বা ডিঅক্সি রাইবোস পড়ছিলাম, তাই না? এখানে হলো কি রাইবোস সুগার আছে। তো রাইবোস সুগার আমি বলছিলাম 3টা বিশেষায়িত কার্বন আছে এখানে। কয়টা কার্বন বলছিলাম? 3টা। মানে এখানে 3টা কার্বন কি কেন বলছিলাম? একটা বলছিলাম এটা হলো ওই যে আমাদের ডিঅক্সি রাইবোস তৈরি করার জন্য, আর একটা বলছিলাম কি এখানে 3 আর 5। কেন বলছিলাম? কারণ এখানে ফসফরিক অ্যাসিড যুক্ত হবে। হ্যাঁ, যুক্ত হতে সাহায্য করবে। কি যুক্ত করার মাধ্যমে? ফসফরিক অ্যাসিড। এই যেটা বললো না, এসটা গ্রহণ করতে পারবে, এই কার্বনগুলোতে যুক্ত হবে। আমরা একটু পরে দেখবো, ডিটেলসে দেখবো। দেখো রিং স্ট্রাকচার বিশিষ্ট বিটা ডি রাইবোজ। এখন তোমাদের ক্ষেত্রে কনফিউশন হতে পারে, বিটা ডি রাইবোজ বলতে কি? ওইদিকে আমরা বলছিলাম বিটা ডি গ্লুকোজ। আমি তোমাদের এটা বলছিলাম যে হ্যাঁ, আমি তোমাদের বলছিলাম যে আসলে সেলুলোজ কি দ্বারা তৈরি? বিটা ডি গ্লুকোজ দ্বারা তৈরি হয়। গ্লাইকোজেন হলে আলফা ডি গ্লুকোজ দ্বারা তৈরি হয়, এগুলো বলছিলাম। কিন্তু তোমরা কিন্তু এখন জানো না আসলে বিটা ডি বা আলফা ডি এগুলো কি। এগুলো কোথায় জানবো? কোষ রসায়ন জানবো। এখন এগুলো তোমাদের প্রেশার দেবো না। হ্যাঁ, তো এইগুলা তাহলে মনে রাখো কি দ্বারা? বিটা ডি রাইবোজ অথবা বিটা ডি ডিঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড গঠন করে থাকে, ঠিক আছে? ওকে, তো এখন দেখো রাইবোজ সুগার যেটা কি করবে? আমাদের আরএনএ তৈরিতে ব্যবহৃত হয়। কি তৈরিতে? সাইডে লিখতে পারো আরএনএ, এখানে আরএনএ আছে লেখা বারবার। এটা মেইনলি আরএনএ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। ওকে, ডিঅক্সি কি বলতো? ডিএনএ। বুঝতে পারছো? ওকে, এখন আমরা নিচের দিকে যাই। কি বলছে এখানে? দেখো রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ সুগার প্রায় একই রকম গঠন বিশিষ্ট। কেমন বলতো? প্রায় একই রকম। পার্থক্যটা কোথায় ছিল? অক্সিজেন। হ্যাঁ, ওই যে অক্সিজেনটা। দেখো শুধু এই যে পার্থক্য, এই যে ডিঅক্সি রাইবোজ সুগারের 2 নাম্বার কার্বনে কি নাই? অক্সিজেন নাই, অনুপস্থিত। ডিঅক্সি মানে কি? অক্সিজেন ছাড়া বা অক্সিজেন বাদ। বুঝতে পারছো? এই যে একটা কথা কিন্তু বারবার বলতেছে এগুলা, অতএব এখানে কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। অলরেডি বলে আসছি, এখন শুধু দেখাই দিচ্ছি। ওকে, এখন দেখো এই নাইট্রোজেন গঠিত ক্ষারকগুলা কি কি? অলরেডি বলা হয়েছে নাইট্রোজেন গঠিত ক্ষারক কয় ধরনের? 2 ধরনের। রিং এর উপর ভিত্তি করে আমরা কি বলি? 2 ধরনের। একটা কি বলতো? পিউরিন এবং পাইরিমিডিন। এখানে দেখো যে রিং সংখ্যার উপর ভিত্তি করে আমরা 2 ভাগ করে থাকি, একটা পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন এবং পাইরিমিডিন। ওকে, এখন দেখো পিউরিন গুলা কি কি তাহলে দেখলাম? অ্যাডেনিন এবং গুয়ানিন। অ্যাডেনিন এবং গুয়ানিন। ওকে, কোনো সমস্যা আছে? ওকে, মুখস্থ হয়েছে না? তাহলে পিউরিন কি কি? পিউরিন, অ্যাডেনিন এবং গুয়ানিন। অ্যাডেনিন, গুয়ানিন। আর পাইরিমিডিন হলো 3টা, থাইমিন আর ওকে, তাহলে হলো পাইরিমিডিন হলো আমাদের 1 রিং বিশিষ্ট হবে। এগুলা কি কি? থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, ঠিক আছে? ওকে, এখন কথা হলো যে আরো একটা কি জানলাম এখানে বলো তো? জানলাম যে ইউরাসিল হলো আরএনএ তে থাকবে, আর বাকিগুলো কোথায় থাকবে? ডিএনএ তে থাকবে। ওকে, মাশাআল্লাহ, মনে আছে তোমাদের সব। ওকে, এই যে গঠনগুলো দেখো এখানে দেওয়া আছে, রাসায়নিক গঠন দরকার নাই। কি নাই? দরকার নাই, শুধু দেখো 2 রিং আর 1 রিং। ওকে, এখন দেখো যেটা জানতে হবে যে এই যে ডিএনএ তে কি আছে, এগুলো আছে বলা আছে, এগুলো বললাম, এগুলো বলা আছে। এখন দেখো ক্ষারক সমূহের নামকরণ কিভাবে আসলে কোথা থেকে নামকরণ করা হয়েছে, এগুলো একটু দেখতে পারো। কিউরিসিটির কারণে এগুলো থেকে পরীক্ষা আসবে না, যে কোথা থেকে নামকরণ হয়। যেমন থাইমিনের নামকরণ করা হয়েছে থাইমাস থেকে। থাইমাস একটা গ্রন্থি, বুঝছো? হ্যাঁ, থাইমাস থেকে নামকরণ করা হয়েছে, এবং থাইমাস গ্ল্যান্ড থেকে এদের পৃথক করা হয়েছিল জন্যই, বুঝছো? এটা হলো যে অ্যাডিনো অর্থ হলো গ্ল্যান্ড বা গ্রন্থি। দেখো সাইটোসিনের নাম আসছে সাইটো থেকে। তো এগুলো একটু দেখে নিবা, বুঝছো? অতএব মানে যে বাদুর সিবাটের গুয়ানো অর্থ হলো কি? বাদুর বা সিবাটের পড়ন্ত মল, এখান থেকে নামকরণ করা হয়েছে। এগুলো একটু দেখবা, বুঝছো? এগুলো বলতেছি না, ইম্পর্টেন্ট না অতটা। এই যে এই সাইডে দেখো আমাদের ফসফরিক অ্যাসিডের গঠনটা একটু দেখে রাখতে পারো। ফসফরিক অ্যাসিড H3PO4।
তাহলে আমরা জানি ফসফরাস যে মৌলটা আছে এটা কয় নাম্বার গ্রুপের মৌল বলো তো? ফসফরাস হলো গ্রুপ 15 নাম্বার গ্রুপের মৌল। 15 নাম্বার গ্রুপের মৌল। 15 নাম্বার গ্রুপের মৌল। ওকে, যে কোনো মৌলের নাম বলে সাথে সাথে গ্রুপ পড়তে বলে দিতে পারবা? ইলেকট্রন বিন্যাস আচ্ছা আমি তোমাদেরকে আছে না আমি তোমাদের এটা শিখাই দেবো না, এই যে আমি মাইনকে শিখাই দিছি যে 10 সেকেন্ডের মধ্যে বের করা যায়। মনে আছে মাইনের? 10 সেকেন্ড। হ্যাঁ 10 সেকেন্ডের মধ্যে তুমি বের করতে পারবা, কোনো ইলেকট্রন বিন্যাস করতে হবে না, বুঝতে পারছো? আচ্ছা শিখাই দেবো পরবর্তী ক্লাস, যেদিন কেমিস্ট্রি ক্লাস থাকবে ওই দিন। দুটো দিয়েছে তাহলে না হ্যাঁ শিখাই দেবো না। তাহলে ফসফরাস কোন গ্রুপের? 15 নাম্বার গ্রুপের। মানে কি 15 নাম্বার গ্রুপে, তার মধ্যে আর যোজনী কত? 5। বলতে পারি কত বলো তো? 5। মানে কি তার যোজ্যতা ইলেকট্রন কত আছে? 5টা আছে। পঞ্চযোজী মৌল একটা আমরা বলতে পারি। তাহলে পঞ্চযোজনী ব্যবহার করতে হবে এখানে। দেখো এই যে এখানে দেখো 5টা হাত ব্যবহার করছে, তো 2টা হাইড্রোক্সিল মূলক, 3টা হাইড্রোক্সিল মূলক নিছে, আর একটা কি ডাবল বন্ডের মাধ্যমে অক্সিজেন করছে। এইটা কি বলতো? ফসফরিক অ্যাসিড। বুঝতে পারছো? ফসফরিক অ্যাসিড। ওকে, অ্যাসিড কেন বলতো? কারণ এরা তো হাইড্রোজেন দিতে পারে, এই দেখো অ্যাসিড দিতে পারে। বিয়োজিত হ্যাঁ হাইড্রোজেন আয়ন দিয়ে দেয়, দ্রবণে হাইড্রোজেন দিয়ে দিতে পারে। দেখো তাহলে এটা দেখলাম আমরা, এই যে এটা দেখলাম নিউক্লিক অ্যাসিডের একটি অন্যতম উপাদান হলো ফসফরিক অ্যাসিড। আণবিক সংকেত কত লিখে দিলাম, গাঠনিক সংকেতটাও দেখে রাখলাম। ওকে ওকে, এখানে কি কি থাকে? এতে দেখো 3টি একযোজী হাইড্রোক্সিল মূলক থাকে, একটি দ্বিযোজী অক্সিজেন পরমাণু থাকে, এবং সেগুলো পঞ্চযোজী ফসফরাসের সাথে যুক্ত থাকে। এগুলো কি পরীক্ষা আসবে? কখনই না। এগুলো তোমাদের যে বিজ্ঞানী কেমিস্ট্রি আসা জায়গা না, বুঝছো? বলছে আর কি এগুলা। তো দেখো এখন দেখবো আমরা নিউক্লিও টাইড। কি টাইড বলো তো? নিউক্লিও সাইট। এটা নিউক্লিও টাইড না। নিউক্লিও টাইড কি একটু আগে বললাম। আসলে নিউক্লিও টাইড হলো নিউক্লিও টাইড হলো মনোমার অফ নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ একই রকম জিনিসগুলাই বারবার যুক্ত হওয়ার মাধ্যমে নিউক্লিক অ্যাসিড তৈরি করে। তবে তার মানে নিউক্লিও সাইটটা একটু ছোট জিনিস, তাই না? তো নিউক্লিও সাইটটা আসলে কি? তাহলে দেখো এই যে এক অণু নাইট্রোজেন গঠিত ক্ষারক। কি ক্ষারক? নাইট্রোজেন গঠিত ক্ষারক ও এক অণু পেন্টোজ সুগার যুক্ত হয়ে কি তৈরি করে? গ্লাইকোসাইডকে বলা হয় নিউক্লিওসাইড। তারপর নিউক্লিওসাইড কি দিয়ে তৈরি হলো? এক অণু থাকবে নাইট্রোজেন গঠিত ক্ষারক, আর এক থাকবে কি? এক অণু আমাদের সুগার। কি সুগার? পেন্টোজ সুগার। সেটা হতে পারে রাইবোস আর ডিঅক্সি রাইবোস হতে পারে। পেন্টোজ সুগার বলতে এখানে দুইটাই আছে, একটা রাইবোস আর ডিঅক্সি রাইবোস। তাহলে কি আমাদের গ্লাইকোসাইড কেন বললাম? গঠিত গ্লাইকোসাইড মানে কি? এখানে কি আছে বলো তো? এখানে কি আছে? হ্যাঁ মানে সুগারটা আছে না, সুগার কারণে আমরা বলতেছি। তো এখন দেখো মেইনলি যেটা আমি তোমাদের বলতেছি এখানে, যে তাহলে কি বুঝলাম এখানে আমাদের নিউক্লিওসাইড কি দ্বারা তৈরি? আমাদের হলো নাইট্রোজেন বেস প্লাস কি বলতো? সুগার। তাহলে এই দুইটা জিনিস নিয়ে আমাদের মনে রাখতে হবে যে এটা নাইট্রোজেন বেস এবং সুগার। এখানে কি নাই বলতো? অ্যাসিড অনুপস্থিত, ফসফরিক অ্যাসিড অ্যাবসেন্ট। এটা মনে রাখতে হবে। আর ওটা যদি যুক্ত হয় তখন কি হয়ে যাবে? নিউক্লিওটাইড। এটা মনে রাখতে হবে। তার মানে নিউক্লিওসাইড থেকে নিউক্লিওটাইড হতে গেলে কি করতে হবে? ফসফরিক অ্যাসিড যোগ করতে হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে নিউক্লিওসাইড থেকে নিউক্লিওটাইড পেতে গেলে আমাদের ফসফরিক অ্যাসিড যুক্ত করতে হবে। এটা যুক্ত করতে হবে, অ্যাটাচ করে দিতে হবে। তাহলে নিউক্লিওসাইড বুঝতে পারছো? নিউক্লিওসাইড হলো তাহলে কিসের মাধ্যমে তৈরি হয়? নাইট্রোজেন বেস এবং সুগার। এর সাথে যদি আবার কি যুক্ত হয়? ফসফরিক অ্যাসিড। যদি 5 নাম্বার অথবা 3 নাম্বার কার্বন যুক্ত হয় তখন তাকে কি বলবো আমরা? নিউক্লিওটাইড। এইগুলো পাশাপাশি যুক্ত হয়ে কি তৈরি করে? একটা নিউক্লিক অ্যাসিড তৈরি করবে। বুঝতে পারছো? ওকে ওকে, এখন দেখো এখানে বলতে পারো যে ক্ষারক পাইরিমিডিন হলে, ক্ষারক কি বলতো? পাইরিন হলে তাকে বলা হয় হলো কি? পাইরিমিডিন নিউক্লিওসাইড। কি হবে? পাইরিমিডিন নিউক্লিওসাইড। আর যদি ক্ষারক যদি হয় পিউরিন হলে তাকে বলা হবে কি? পিউরিন নিউক্লিওসাইড। বুঝছো? অর্থাৎ নিউক্লিওসাইড এবার কয় ধরনের বলো তো? 2 ধরনের। অর্থাৎ আমরা বললাম কি যে একটা নাইট্রোজেন গঠিত ক্ষারক ব্যবহৃত কয়টা? একটা। এখানে কতগুলো দেখলাম? 5টা এখন গঠিত ক্ষারক ব্যবহার কয়টা? একটা নিউক্লিওটাইডে, একটা নিউক্লিওটাইড বা একটা নিউক্লিওসাইড
নিউক্লিওসাইডে একটা একই কথা। তো নিউক্লিওসাইডে এক্সট্রা কি থাকবে? ফসফরিক অ্যাসিড থাকবে, আর ওটা নাম থাকলে কি নিউক্লিওসাইড হয়ে গেল। তা নিউক্লিওসাইডে একটা নিউক্লিওসাইডে শুধুমাত্র কয়টা নাইট্রোজেন করতে বেশ থাকবে? একটা। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিলের মধ্যে একটা থাকবে। আর যেটা থাকবে পিউরিন থাকবে, এটার মধ্যে কি থাকবে? অ্যাডিনিন এবং গুয়ানিনের মধ্যে যে কোনো একটা থাকবে। আর ওটার মধ্যে ওই তিনটার মধ্যে একটা থাকবে, যে কোনো একটা থাকবে। তো এই যে যদি পিউরিন থাকে, পিউরিনের যদি একটা হয় যে কোনো একটা, তখন তাকে কি বলা হবে? পিউরিন নিউক্লিওসাইড। আর যদি পাইরিমিডিনে থাকে তখন কি বলা হবে? পাইরিমিডিন নিউক্লিওসাইড। হ্যাঁ, আমরা যখন একটা ডিএনএ দেখবো, তখন একটা আমরা ডিএনএ ডাবল হেলিক্স যখন দেখবো এই পাশে, তখন দেখবো যে দুই পাশে কি বলতো নিউক্লিওটাইড আছে। কি আছে? দুই লাইন আছে বরাবর, এরকম আছে, এরকম বরাবর নিউক্লিওটাইড আছে থাকবে। এইগুলা কি হবে? এই পাশের এক ধরনের নিউক্লিওটাইডের সাথে মানে পিউরিন থাকবে এক পাশে, এক পাশে কি বলতো? পাইরিমিডিন। এক পাশে পিউরিনের সাথে আরেক পাশে পাইরিমিডিন হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে কি হবে? এইভাবে যুক্ত হয়ে একটা ডাবল হেলিক্স, ডাবল স্ট্যান্ড একটা ডিএনএ তৈরি করবে। ডিএনএ হলো ডাবল স্ট্যান্ড, আরএনএ কি বলতো? সিঙ্গেল স্ট্যান্ড। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, একটাই, যে এরকম একটা স্ট্যান্ডে থাকবে, একটা নিউক্লিওটাইড থাকবে। বুঝতে পারছো? মানে একটাই পেছে একটু থাকতে হবে, একটু থাকতে পারে। তো বুঝতে পারছো বিষয়টা এখানে? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার না হলে সমস্যা নেই, একটু ক্লিয়ার হচ্ছে আমরা। তাহলে যেটা বুঝলাম যে যেটা থাকবে পিউরিন থাকলে, আবার বলি, পিউরিন থাকলে কি বলবো আমরা? পিউরিন নিউক্লিওসাইড। এটা হলো পাইরিমিডিন থাকলে পাইরিমিডিন নিউক্লিওসাইড। ওকে, পরেরটা দিয়ে কি বলছে? পাইরিমিডিন নিউক্লিওসাইডে ক্ষারকের কি থাকবে? এই যে তিনটা থাকবে। 1 নং নাইট্রোজেন পেন্টোজ সুগারের 1 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকের সাথে গ্লাইকোসাইডিক বন্ধন মধ্যে। এখন বুঝছো গ্লাইকোসাইড বুঝছো কেন? অর্থাৎ এখানে যে গ্লুকোজের বন্ধন, কার্বনের মধ্যে যে বন্ধনটা হয় আর কি, তাকে আমরা গ্লাইকোসাইডিক বন্ড বলি আর কি। গ্লাইকোসাইডিক বন্ড সম্পর্কে পরে তোমাদের বলবো না, ওই যে পরের ক্লাসে আমরা জানবো গ্লাইকোসাইডিক বন্ধন কাকে বলা হয়। ঠিক আছে, আমরা দেখবো মেনলি এই যে গ্লাইকোসাইডিক বন্ধন মেনলি আমাদের এই যে কার্বোহাইড্রেটের মধ্যে তৈরি হয় কি, সংগঠিত হয়ে থাকে, আমরা দেখবো পরে গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে দেখো, তাহলে কি হবে? 1 নং নাইট্রোজেন এই ক্ষারকের, বুঝছো, 1 নাম্বার ক্ষারকের সাথে পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বন সাথে। এই যে দেখো, এই জন্য কিন্তু নাম্বারগুলো মনে রাখতে হবে। আমরা এই যে প্রথম যেটা স্টার্ট করছিলাম, এটা কয় নাম্বার? 1 তারপরটা 2 তারপরটা 3 তারপরটা 4 1 2 3 4, এটা ছিল 5। 5 দেখো প্রত্যেকটা কার্বনে এক একটা করে কি আছে? কাজ আছে, তাই না? সো 4 নাম্বারটা একটু কি কাসিন, তাই না? 4 নাম্বারটা বলো। কাসিন মাঝে পড়ে আছে, তো কি করবে? বুঝছো? সমন্বয়। আমরা একটা কথা বলতাম যে কেমিস্ট্রিতে যখন পড়াবো, তখন একটা মজা, আমি স্টুডেন্ট ছিলাম, মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন কোচিং করি, তখন এক ভাই বলছিল যে অক্সিজেন বা হাইড্রোক্সিল মূলক হলো সাবানা। এটাকে সাবানা, নাইকে সাবানা, বুঝছো? আর জিঙ্ক হলো জসিম। জিঙ্ক হলো জসিম, যেখানে সাবানা আছে সেখানে জসিম হিসেবে যায়, দুইটা কি করবে? ছাড়াই নিয়ে আসবে, বুঝছো? মনে কোনো একটা যোগের মধ্যে যদি হাইড্রোক্সিল মূলক থাকে, আর এখানে যদি আমরা জসিমকে দেই, ওখান থেকে ছুটে নিয়ে আসবে। এটাই মানে ওখানে কি ছিল যে ফেনল, জানো তো নাকি? ফেনল কি? বেনজিনের সাথে যদি একটা কি থাকবে? ওএইচ মূলক থাকে। তো আমরা কি করি? ফেনল থেকে যখন আমরা বেনজিন তৈরি করব, শুধু এটা তৈরি করব, এটা হলো বেনজিন, তখন এটা আউট করার জন্য জিঙ্ক দিতে হয়, বুঝছো? তো এরকম আরো বিভিন্ন জায়গা আছে যেখানে আবার যদি আমরা আরো আছে, আমরা ওগুলো দেখবো যেগুলো বিক্রিয়াগুলোতে আমরা ডায়াজোকরণ বিক্রিয়াগুলো আছে, বুঝছো? বেনজিন ডায়াজোনিয়াম যেগুলো থেকে ডায়াজোকরণ বিক্রিয়াগুলো আছে, ওগুলো দেখি আমরা জিঙ্ক ব্যবহার করি। শুষ্ক করার জন্য কি ব্যবহার করতে? কি জিঙ্ক ব্যবহার করতে। কারণ এখানে যে হাইড্রোক্সিল মূলকটা তুলে নিয়ে আসে, তো এই জন্য আমরা বলি যে যেখানে হাইড্রোক্সিল মূলক হলো সাবানা আর জিঙ্ক হলো জসিম, যেখানে সাবানা থাকবে জিঙ্কে দিলে ওকে তুলে নিয়ে আসবে। ওকে, ছবি দেখা নাই, সিনেমা দেখা নাই ওদের? জসিম গেছে ওটা, তাহলে আমি বললি লাভ কি হলো? তোর ছোট তো, তোর তো এই কালে ছেলে হলে চিন্তা কেন? তুমি দেখছো? তুমি শুনছো? তুমি শোনো? তুমি শোনো? জসিম হিরো একটা বাংলা সিনেমার এইটুক জানি। হ্যাঁ, বাংলা সিনেমার ভালো একটা প্রখ্যাত একজন হিরো ছিল, বুঝছো? আগে মানে এই যে বাংলা সিনেমার হিরো গুলা কি কে ছিল, যেমন এখন সাকিব খান আছে, তারপরে মান্না আছে, তারপরে কি আছে, সালমান শাহ আছে, ঠিক আছে? এই সালমান শাহও আগে ছিল, একটু মোটা করে খাটো করে, চেহারা ওরকম নাই, কিন্তু তার অভিনয়ের মাধ্যমে সে দক্ষতা অর্জন করছে। প্রথমে ভিলেন হিসাবে আসছিল, পরে নায়ক হয়েছে, বুঝছো?
খাটো করে লম্বা করে মানে খাটো করে স্বাস্থ্য আছে মোটামুটি। ওই মেনলি ওই অ্যাকশন ধর্মী আর করুণ সিনেমাগুলো করতো। ওর সিনেমা কিছু দেখলে চোখ দেখা নাস। হ্যাঁ সত্যি কথা, দেখিও ছাড় দিও আজকে যে জসিমের সিনেমা। আর শাবানের সাথে অনেক সিনেমা করছে বুঝছো, মানে সিনেমাগুলো শাবানের সাথেই ধরা যায় দুজনের সিনেমা। অপবিশ্বাস আর সাকিব। শাবানের সাথে যেমন শাবানা আলমগীর, জসিম এদের সিনেমাগুলো অনেক জনপ্রিয় ছিল সেই সময়, দেখেও পারবা। মানে ওই যে নায়ক মান্না যখন নবাগত নায়ক আর কি নতুন আসছে, তখন সেই টাইমে ওরা ছিল হিট, সুপার হিট নায়ক। আচ্ছা মান্না বলে হার্ট অ্যাটাক করে মারা গেছে। হ্যাঁ, আর নায়ক জসিমও অল্প বয়সে মারা গেছে। এইগুলো সবগুলা প্রখ্যাত নায়কগুলা সবগুলাই অল্প বয়সে ডেট। আবার যে সোহেল কি জানো, আরেকটা নায়ক আছে না কি জানো, সোহেল চৌধুরী আরেকটা নায়ক ছিল, ওটা মানে সালমান শাহ আগে ছিল, অল্প বয়সে মারা গেছে। আর এইসব 2 বছর ছিল, ভালো নায়ক, মানে স্মার্ট নায়ক ছিল। যাই হোক সিনেমার কথা না বলি, তাহলে এখানে বুঝতে পারছো বিষয়টা। কিন্তু দেখো পিউরিন নিউক্লিওসাইডের ক্ষারকের 9 নং নাইট্রোজেন, হ্যাঁ 9 নং নাইট্রোজেন 1 নং নাই, কিন্তু মনে রাখতে হবে কয় নাম্বার না নাইট্রোজেন পেন্টোজ সুগারের 1 নং কার্বন সাথে যুক্ত থাকবে। হ্যাঁ আমরা চিত্র তো যাচ্ছে না, একটু দেখো আমরা চিত্র দিকে আসছি। এই দেখো এখানে দিয়ে কি দেখলাম আমরা, 1 নং নাইট্রোজেনের 1 নং কার্বনের, এটা কি বললাম কি আমরা 9 নং নাইট্রোজেনের 1 নং নয় কিন্তু, আর 1 নং কার্বন সাথে যুক্ত হয়। তো এটা শুধু বোঝো এখানে যে আমরা যেটা তৈরি করব এটা সব জায়গায় কি বলতো, এই আমাদের 1 নাম্বার কার্বনেরটাই থাকবে, কি থাকবে পেন্টোজের 1 নাম্বার কার্বন থাকবে। তো এখন দেখো এটা খেয়াল করো তোমরা, যেটা বললাম আর কি, যে এই যে এখানে যে আমরা 2টা সার্কেল আছে, কয়টা সার্কেল আছে বলতো, এটা পিউরিনের কি কয়টা চক্র থাকে, রিং থাকে? পিউরিনের 2টা রিং থাকে। তো পিউরিনের মধ্যে এমনিতে কয়টা আছে, অনেকগুলো আছে না কার্বন সংখ্যা নাম্বার। তো এখানে আসলে যেটা হবে দেখো, এই যে এখানে এটা হলো 9 নাম্বারের, কয় নাম্বার 9 নাম্বারের, বুঝতে পারছো? 1 2 3 4 5 6 7 8 9, বুঝতে পারছো? 1 2 3 4 5 6 7 8 9, কয় নাম্বার 9 নাম্বার। তো এইটা সাথে এখানে যুক্ত হবে অলওয়েজ। এটা কি বলতো, হ্যাঁ আমাদের পেন্টোজ সুগারের অলওয়েজ কোন নাম্বার সাথে 1 নাম্বারে। কিন্তু কথা হলো এর তো যেটা আমরা যখন পিউরিন ব্যবহার করব, যখন অর্থাৎ কি বলতো পিউরিন নিউক্লিওসাইড যখন থাকবে, ঠিক আছে, পিউরিন নিউক্লিওসাইড, তখন তো আমাদের পিউরিন যে দুইটা আছে না, অ্যাডেনিন এবং গুয়ানিন, যেটাই নিব সেটারই কি বলতো 2 রিং। আচ্ছা 2 রিং যখন এটা রাখি এমনিতে কত নাম্বার আসে 9, কিন্তু যখন আমরা 1 রিং নিব, কয় রিং নিব, আচ্ছা তখন কয় নাম্বার আসে, 1 2 3, তখন কিন্তু আমরা সূচনা হয় কি এখান থেকে নাইট্রোজেনের কথা হয়, এখান থেকে নাইট্রোজেন থেকে আমরা কি করি সূচনা করি। দেখো আমরা দেখাচ্ছি, ওখান থেকে শুরু করি। এটা গঠন যদি এখানে দেখাইতাম, 1 রিংয়ের গঠন এখানে নাই, দুর্ভাগ্যক্রমে এখানে 1 রিংয়েরটা এখন দেখা যাচ্ছে না, আমি তোমাদের পরে দেখাবো না। তাহলে এমনিতে বুঝতে পারছো না, ওগুলো তো এখানে আছে, কিন্তু বুঝতে পারছো তো নাকি যে দেখো এটা আসলে কেন এখানে এতগুলো হচ্ছে, গঠনটা লাগবে না। হ্যাঁ আমরা এটা তৈরি করব, আমরা একটা দেখবো ডিএনএ তৈরি করব গঠন একবার। এই যে এখানে দেখো, এই যে এটা দেখো, তাহলে দেখো পাইরিমিডিনের ক্ষেত্রে কি হয়, এখানে এই চিত্রটা দেখো এখানে আছে, দেখি দেখো এই যে 1 নাম্বার কার্বন যুক্ত হয়েছে, ঠিক আছে। আচ্ছা নিউক্লিওসাইডটা তৈরি হয় কিসের মাধ্যমে, গ্লুকোজ মানে কি, মানে সুগার আর হলো নাইট্রোজেন থাকে না। তাহলে এই যে এখানে দেখো এটা কি নাইট্রোজেন বেস, এটা সুগার। তো এখানে কি বলতো পাইরিমিডিন, এটা কি হবে 1 এর সাথে 1 1 1 1 1, তাহলে এর 1 গণনা হয় কোথা থেকে, এখান থেকে 1 গণনা হয় এখান থেকে। তাহলে 1 2 3 4 5 6 5 দিলাম, তাহলে 1 থেকে শুরু হলো, 1 এর সাথে 1, বুঝতে পারছো? কিন্তু ওর রিং দুইটা, ওর আমরা গুণে এসে দেখি কত হয় 9 এর মধ্যে হয়, বুঝতে পারছো? কোথা থেকে শুরু হবে ওটা বুঝবো কিভাবে? এটা আমরা হিসাব করি যে একটা যে কোনো একটা মূলক যেখানে যুক্ত হয়, হ্যাঁ যে একটা মূলক যুক্ত হয়, মানে যেটা থেকে মূলক স্টার্ট হয় সেখান থেকে আমরা মেনলি স্টার্ট করি গোনা, ঠিক আছে। ওগুলো পরে বুঝতে পারবা, যেহেতু এখানে এটা পরিচয়কারী, নাইট্রোজেনটা আমাদের পরিচয় বহন করতেছে, এখানে এই যে কার্বনটা পরিচয় বহন করতেছে, এই জন্য আমরা বলি এটা, বুঝতে পারছো? মেনলি এটা 5 কার্বন বিশিষ্ট, কয় কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট। এটা কার্বন সাথে আমাদের দেখো 2টা নাইট্রোজেন আছে, একটা হলো আছে আর কি অক্সিজেন আছে এখানে যুক্ত আছে। তো এখানে এটাকে আমরা 1 নাম্বার বলতেছিলাম, বুঝছো? 1 নাম্বার নাইট্রোজেন। এটা কি যুক্ত হয়েছে? কোনটা? NH2 অ্যামিনো মূলক,
এগুলো আমরা জানবো, এগুলো নিয়ে তুমি প্যারা নিও না, এগুলো আমাদের লাগবে না এখানে, আমাদের শুধু কাঠামোটা লাগবে, মানে এগুলো কিছুই লাগবে না, কিছুই দেখতে পারবা যে কিছুই লাগবে না এগুলা। আমরা যখন ডিএনএ চিত্রটা অন করবো তখন এগুলো তো দেখাইতে হবে না তোমাকে, খালি ফিগারটা আর্ট করে দিতে হবে, এগুলো কিছু তুলতে হবে না, শুধু একটু বলতে এত ডিপলিও দিতে হবে না। তো এখানে কোনো কনফিউশন থাকলে তারপর বলো, কোনো কনফিউশন আছে কি? আচ্ছা, এগুলো জোর সংখ্যা আমরা জানবো, রসই আমাদের জৈব রসায়নে আছে, তবে ডিপলি ওখানেও কিছু নাই, শুধু নামগুলো আছে, ঠিক আছে? তো যেগুলো দেখলাম মেনলি আমি তোমাদের প্রথম যেগুলো পড়া দিলাম না চিত্রের মধ্যে, এগুলোই পড়া, এগুলো একটু রিডিং দিচ্ছি আমরা যে বইয়ের সাথে পরিচয় হওয়ার জন্য। তার নিউক্লিওটাইড এখন কি, এই দেখো এই যে বিভিন্ন প্রকার নিউক্লিওসাইডগুলো কেমন হবে দেখো, পেন্টো সুগার, তো আমার সুগার, তা নিউক্লিওসাইড তৈরি হয় কিসের মাধ্যমে? সুগার মধ্যে না, সুগার দুই ধরনের, রাইবোস এবং ডিঅক্সি রাইবোস। ওকে, আর নাইট্রোজেন করতে বেদের কারণে দেখো সুগার আছে, যখন আমরা ডিএনএ তৈরি করবো, ডিএনএ ক্ষেত্রে মানে ডিএনএ ক্ষেত্রে কি থাকবে? ডিঅক্সি রাইবোস, আর একটা আরএনএ ক্ষেত্রে রাইবোস থাকবে। দেখো যখন আমাদের সুগারের সাথে যখন এই যে বেসগুলো যুক্ত হবে তখন কি হবে? যেমন অ্যাডেনিন যুক্ত হয়েছে, কি বলতো? অ্যাডেনিন। তাহলে কি হবে? যদি রাইবোজের সাথে যুক্ত হয় অ্যাডিনোসিন, আর ডিঅক্সির সাথে যুক্ত হলে ডিঅক্সি, বুঝতে পারছো? অ্যাডিনোসিন। ওকে, আবার দেখো গুয়ানোর সাথে যুক্ত হবে হ্যাঁ গুয়ানোসিন, ডিঅক্সি গুয়ানোসিন। আবার দেখো কি হবে? ইউরাসিল যুক্ত হলে ইউরিডিন। এটা কি এখানে হবে? কারণ এটা তো ডিএনএ তো থাকবে না, এটা তো শুধু আরএনএ ক্ষেত্রে হবে। ডিঅক্সি ইউরিডিন কখনো হবে না, কারণ এটা ডিএনএ তে থাকে না। তো বাকিটা দেখো এটাই, সাইটোসিন যেমন থাকবে সাইটিডিন, ডিঅক্সি সাইটিডিন, এটা হলো থাইমিন, ডিঅক্সি থাইমিন। এইগুলো একটা মুখস্থ করবা, ঠিক আছে? মুখস্থ করাকে যেন বলা যায়, তারপরে একটু বারবার পড়ার চেষ্টা করবা, তাহলে মনে থাকবে। পরে দেখো নিউক্লিওসাইড বললাম, এখন কি বলো তো? নিউক্লিওটাইড। ওকে, নিউক্লিওটাইড কি আছে বলো তো? এটা এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট যুক্ত কি তৈরি করবে? পূর্ণাঙ্গ করে দিল, কি করে দিল? পূর্ণাঙ্গ। মানে তিনটে হ্যাঁ, তাহলে তিনটে আসলে এখন, তাহলে দুইটা মিলে ছিল নিউক্লিওসাইড, তিনটা হলো নিউক্লিওটাইড। অনেকগুলো নিউক্লিওটাইড মিলে আমাদের নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড মিলে ক্রোমোজোম, ক্রোমোজোম মিলে মানে নিউক্লিয়ার রেটিকুলাম, ক্রোমাটিন। ওকে, এই সিরিয়াস মানে সিরিয়ালটা মনে রাখতে হবে। তাহলে দেখো এগুলো বললাম, এগুলো অলরেডি সবই বলছি আমি, কি দ্বারা তৈরি হয়। এখন দেখো এখানে বলছি পেন্টো সুগারের কয় নাম্বার? 3 নাম্বার এবং 5 নাম্বার কার্বনে ফসযুক্ত হয়। একটু আগে যেটা বলছিলাম যে বিশেষ বলছিলাম, কেন 3 এবং 5 নাম্বার কার্বন কি তৈরি হয়? ফসফেট যুক্ত হয়, বুঝতে পারছো? ওকে, 3 এবং 5 নাম্বার কার্বন। তো এই যে নিউক্লিওসাইডের মতো নিউক্লিওটাইডেরও নাম আছে, তাই না? এখন দেখো এই যে অ্যাডিনোসিন যেটা দেখলাম একটু আগে, গুয়ানোসিন দেখলাম, এগুলো কি নিউক্লিওসাইড ছিল না? বা সাইটিডিন দিলাম, ইউরিডিন দেখছিলাম, এগুলো কি বলতো? সবই নিউক্লিওসাইড। তো দেখো সুগার রাইবোস হলে কি হলে? রাইবোস মানে কি আরএনএ ক্ষেত্রে রাইবোস হলে নাম কি হবে? অ্যাডিনোসিন মনোফসফেট, গুয়ানোসিন মনোফসফেট, সাইটিডিন মনোফসফেট, ইউরিডিন মনোফসফেট। এই সংজ্ঞাগুলো একটু দেখে নিলাম, ঠিক আছে? ওকে, আর সুগার যদি কি হয়? ডিঅক্সি রাইবোস, তাহলে কি হবে? সামনে শুধু কি দিতে হবে? ডিঅক্সিটা লাগাই দিবা, ঠিক আছে? দেখো ওই যে আমরা মাঝে মাঝে এগুলো সংজ্ঞাগুলো আমাদের সামনে এসে আমরা বলতে পারি না আসলে কি এএমপিটা কি, তাহলে এখন বুঝতে পারলা এগুলা। তাহলে এগুলো কিছু দরকার নেই, এগুলো পড়ছো, এগুলো জানো এখন। তাহলে এগুলো দেখলাম নিউক্লিওটাইডগুলো ডিএনএ এবং আরএনএ তৈরির মূল কাঠামো গঠন করে কে? নিউক্লিওটাইডগুলো পাশাপাশি যুক্ত হওয়ার মাধ্যমে তৈরি করে, বুঝছো? তো এগুলো দেখবো যে বিভাগে, এগুলো ইম্পর্টেন্ট। এটিপি তৈরি হয় কিভাবে? হ্যাঁ, তাহলে এটিপি একই কথা, এডেনোসিন ট্রাইফসফেট, তাহলে মনোফসফেট আরো দুইটা লাগবে, দুইটা ফসফেট যুক্ত হওয়া লাগবে। এডিপির সাথে একটা ফসফেট, হ্যাঁ এডিপি এডেনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হবে, মনোডাইট্রাই। তাহলে এগুলো একটু দেখবা, এগুলো ইম্পর্টেন্ট অতটা, ঠিক আছে? বলছে তো এখানে এই যে এনএডিপিটা একটু দেখো, তাহলে কি হলো? আমরা এনএডিপিটা আমরা দেখবো উদ্ভিদের সাহিত্যতে দেখবো অনেক ব্যবহার। তো এনএডিপি যে এখানে আছে, দেখো কথা বলছে এখানে এনএডিপি, কোথায়? এনএডি বা এনএডিপি আসলে মানে কি? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটা দিয়েছি যদি এখানে দেওয়া আছে, পূর্ণরূপটা এখানে দিয়ে দিলাম। আমি ভিডিওটা দিব, একটু মনে রাখবো মুক্ত ঠিক আছে? তাহলে কি? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এটা থেকে এখানে থেকে কয় অণু পাই আমরা? এটিপি পাই বলো তো? হ্যাঁ, 3 নাকি 2? প্রচলিত আমাদের এটা আগের যেটা তোমাদের বই আছে সম্ভবত 3, কিন্তু আসলে প্রকৃতপক্ষে 2.5 এখন
আপডেট দেয়, 5 হ্যাঁ আপডেটটা, কিন্তু আমাদের বইতেই নিতে আছে। 10 এর বলে আছে। তো এখন দেখো এগুলা আমরা দেখলাম, তো এখন কি দেখবো যে এখানে একটু দেখো যে আসলে কি বললাম যে আমাদের এই যে অসংখ্য কি তৈরি হলো নিউক্লিওটাইড, এগুলো পাশাপাশি কি হয় যুক্ত হয়ে একটা করে স্ট্যান্ড তৈরি করে, তাই না? পাশাপাশি দুইটা স্ট্যান্ড থাকলে আমরা ডিএনএ বলি, একটা স্ট্যান্ড যদি পেছায় থাকে তখন তাকে কি বলি আমরা আরএনএ বলি। তো এগুলো আসলে স্ট্যান্ডটা কিভাবে তৈরি হয় এখানে যদি দেখি আমরা, হ্যাঁ এটা আমি পরে দেখতেছি আমরা, যে দেখো পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড মানে কি? অনেকগুলো নিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড মানে নিউক্লিক অ্যাসিড। পলিনিউক্লিওটাইড মানে কি? অসংখ্য নিউক্লিওটাইড মানে কি? নিউক্লিক অ্যাসিড। তাহলে এটাই নিউক্লিক অ্যাসিড, বুঝতে পারছো? তো অনেকগুলো নিউক্লিওটাইড 5 থেকে 3 অনুমুখী হয়ে পরস্পর, আমি বোঝাচ্ছি, 5 থেকে 3 অনুমুখী হয়ে পরস্পর ফসফোডাইএস্টার, পরস্পর কি বলতো ফসফোডাইএস্টার বন্ধনের সাহায্যে কি করে একটা লম্বা রৈখিক শৃঙ্খলা তৈরি করে, একেই বলা হয় পলিনিউক্লিওটাইড, বুঝতে পারছো? এখন বললাম 5 থেকে 3টা আসলে কেন বললাম, 5 থেকে 3টা আসলে কেন বললাম, তো এখানে দেখো, ফসফোর এখানে দেখো, এক্সট্রা বন্ধন এটাই। হ্যাঁ তো এদিকে যদি দেখাই আমি তোমাদেরকে, এই পাশে দেখো, এই যে এই পাশে একটা আমরা দেখতেছি আমাদের এই যে ইটা যে হয় মানে যুক্ত হওয়ার যে প্রক্রিয়াটা আছে, যে একটা নিউক্লিওটাইডের সাথে অন্য একটা নিউক্লিওটাইড যুক্ত হবে, এটা আসলে শুরু হয় হলো কি 5 থেকে 3 থেকে, এটা আসলে কি আমরা বলবো 5 প্রান্ত থেকে 3 প্রান্ত শুরু করি আমরা। তো মনে করো এই যে একটা আমাদের কি ছিল, একটা সুগার ছিল, রাইবো সুগার ছিল, এই রাইবো সুগারের 5 নাম্বার কার্বনে কি ছিল বলতো ফসফেট, আসলে এই উল্টো নিচে বলতে হবে। তাহলে এই যে এটা, এই যে এটা 1 নাম্বার, এটা নিচে ধরবো আমরা 1 নাম্বার, এই যে এটা দেখো 5 নাম্বার কার্বন কোনটা, এই যে এটা, এখানে একটা কি ছিল দেখো, তুমি এত চিন্তা করলা কাঠামো নিয়ে, এখানে কোনো কাঠামো ব্যবহার করা হয়েছে, কোনো কিছু সংকেত লেখা হয়েছে, মানে কোন পরমাণু লেখা হয়েছে, কিছু লাগবে না, এইভাবে একটা কাঠামো দিলেই হবে। তাহলে এই যে এখানে দেখো এটা কি কোন নাম্বার ছিল বলতো 5 নাম্বার কার্বন, এই 5 আমি বলছি যে 2টা কার্বনে আমাদের ফসফেট যুক্ত হয়, একটা হলো কি 3, এটা 3, একটা হলো 5 3। তো আমাদের যুক্ত হয় কোথায় মূলত, আমাদের শুরু হয় হলো 3 থেকে, মানে 5 থেকে। দেখো এটা কি দেইনি আমরা, মানে নিচে যদি আমরা যেটা বলি, দেখো এটা 5 ছিল না, আচ্ছা এই যে 5, তাহলে দেখো এই যে একটা ফসফেট যুক্ত হলো, কার সাথে যুক্ত হচ্ছে প্রথমে এই পাশে 5 এর সাথে, এই পাশে কার সাথে যুক্ত হলো 3, তাহলে 3 থেকে 5 থেকে 3, 5 থেকে 3। আবার দেখো এখানে আবার কি হলো বলো তো, আবার 5 থেকে 3, তার মানে এই জন্য বলি আমরা কি 5 থেকে 3 এর দিকে যায়, 5 থেকে 3 এর দিকে যায়, 5 থেকে 3, ওকে। আবার এদিকে যদি বলি আমরা 5 থেকে 3, ও সরি এই দেখো এটা উল্টো হয়েছে একটু, 3 থেকে 5, এই যে এটা ছিল ওখানে, 5 থেকে মানে এটা এসে উপর দিকে আসতো, মানে এটা বুঝাচ্ছে আর কি, যেটা বুঝলাম আর কি যে উল্টো হয়েছে, এটা 5 থেকে 3 হবে, এদিকে গেলে কি হবে, মানে এটা বোঝাচ্ছে যে একটা সিকল আসলে আমাদের স্টার্টিং যেটা হয় এটা হলো 5 থেকে 3, 5 থেকে 3, স্টার্টিং পয়েন্ট হলো 5, এন্ডিং পয়েন্ট কত বলো তো 3, এটা কি স্টার্টিং পয়েন্ট 5, এন্ডিং পয়েন্ট হলো 3, বুঝতে পারছো? দুইটা বিপরীত মুখ। তৈরি হওয়ার সময় আমাদের এভাবেই হয়ে থাকে, বুঝতে পারছো? যেখানে 5 ছিল এই পাশে, তাহলে এটা 5 থেকে শুরু হলো, রাতে শুরু হলো, তারপর 3 5 এদিকে আসবে, বুঝছো? মানে এখানে দেখে আমাদের এটা হেলিক্স, এই পাশে এই প্রান্তকে বলি আমরা 5 প্রাইম, কি বলি 5 প্রাইম, এটাকে বলবো আমরা 3 প্রাইম। এবার শুরু হয়, এই পাশে কি হবে, তার বিপরীত হবে, তাহলে এই পাশে থেকে 5 শুরু হয়েছে, এই পাশে কি হবে 3 থেকে শুরু হবে, 3 থেকে 5, তার উল্টা না হলে মিলবে না। দেখো এই পাশেটা দেখো তুমি, অক্সিজেনটা কোথায় দেখলা, উপরে, এখানে দেখলা কি নিচে আছে। তার কারণ দেখো এই পাশে 1, এই পাশে যদি 1 করতে চাও, আমাদের নাইট্রোজেন বেসটা কোথায় যুক্ত থাকে বলো তো 1 নম্বরে, তো নাইট্রোজেন বেজের মাধ্যমে মেনলি যে আমাদের এই যে পাশাপাশি দুইটা যে স্ট্যান্ড আছে এরা যুক্ত হয়, তো পাশাপাশি যদি যুক্ত হতে চায় নাইট্রোজেন বেস দিয়ে, তো নাইট্রোজেন বেস আছে 1 নম্বরে, তাহলে 1 নম্বরগুলো মুখোমুখি হতে হবে না, আচ্ছা যে দুইটা হাত যদি মুখোমুখি করো উল্টো হবে না, তাহলে এটা উল্টা যাচ্ছে, উল্টা রাখতে হবে, একটা দেখো এদিকে আছে, একটা মানে দুইটা হাত রাখো, একটা দেখো তোমার বাম দিকে মুখ করে আছে, একটা ডান দিকে, মানে একদিকে মুখ করলে হবে, এই জন্য দেখো উল্টা, এই জন্য বলি একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, আরটা 3 প্রাইম থেকে 5 প্রাইম। তো এখানে দেখো এই যে এটার মধ্যে এটা তৈরি হয়েছে, দুইটার মধ্যে দেখো। তো এখন একটা জিনিস দেখো যেটা বলি আমি, এখানে দেখো এই যে একটা বন্ড দেখতে পাচ্ছ, আমি আর বিস্তারিত পড়াচ্ছি না, আজকে পড়াবো না, দেখে যেটুকু আছে না, মানে আমরা এখানে যেটা চিত্রটা আছে একটু বলি, দেখো অ্যাডিনিন এবং থায়োনিনের মধ্যে বন্ধন করে থাকবে দুইটা, কি বন্ধন, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ড।
এইটা, তারপরে আর কি আছে, সাইটোসিন এবং গুয়ানিন। থায়ামিন তো হলো তাহলে এগুলো এই। আর দেখো কি আছে বলতো, গুয়ানিন এবং সাইটোসিন, এদের মধ্যে কি বলতো, কি বলবো? 3। তাহলে গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে 3, বাকি যা আছে সবই কি বলতো, বাকি অ্যাডিনিন আর থায়ামিন দিবেন। এটা একটু মনে রাখতে হবে। যাই, এগুলো আর কিছু নাই, আমি চিত্রটা তোমাদের দেখাই দেবো না, আর্ট করে দেখাই দেবো, যে এটা আর্ট করে দেখাই দেবো না। এই দুইটা চিত্র আর্ট করতে পারলে তোমার পরীক্ষা পেয়ে গেছো। এই দুইটা চিত্র পরীক্ষা আসবে, বুঝছো? এই দুইটা চিত্র পরীক্ষায় আসবে। তো তোমাদের এসএসসি তো ছিল ওইটা। নিউক্লিক অ্যাসিডের প্রকার পেতে তাহলে পরের দিন পড়াই, এর মধ্যে অনেক কিছু পড়াই হয়েছে, বুঝছো? দেখবো পড়া আছে। কি নিউক্লিক অ্যাসিডটা পড়া তাহলে তোমরা এখন কি করবা? এটা